আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাহিদুর রহমানের মতো ব্যক্তিরা যে ভেবেছিলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দিতে হঠাৎ করে ঢাকা ছেড়ে তারা যে কোনো রকম পাসপোর্ট, যে কোনো রকম ভিসা নিয়ে একটা মৈত্রীর পরিবেশ যখন বজায় ছিল ঢাকা দিল্লির মধ্যে, সে সময়কার মতো সরকারি সুযোগ সুবিধা নিয়ে চাইলেই দিল্লি ঢুকে পড়বেন, দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই। চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে পড়তে পারবেন না। প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, মানে লন্ডন জীবনেই জাহিদুর রহমানের সঙ্গে তার এমন নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল যে সরকার গঠনের পরপরই তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে যেই ব্যক্তিটিকে নিয়োগ দিয়েছেন তিনি হচ্ছেন তার এই তথ্য, পলিসি, স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেই ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সে খবর এখন সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে। কারণ প্রতিমন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তিকে এর আগে এভাবে দিল্লি বিমানবন্দরে বা ভারতের কোনো বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে আবারও দেশে ফিরে আসতে হয়েছে, সে কথা কেউ স্মরণ করতে পারেন না। মানে কোনো আমলে এরকম ঘটনা আগে কখনো ঘটেছে সেটা কারো স্মরণে আসছে না। এমন একটা সময়ে দিল্লিতে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কেন 2.5 ঘন্টার বেশি সময় বিমানবন্দরে বসিয়ে রাখলেন এবং তারপর দিল্লিতে প্রবেশে বাধা দিলেন, সেটা নানা রকম কারণ বেরিয়ে আসছে। প্রথম আলোর এখন যে শিরোনামটা দেখছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা। এবং সেখানে পত্রিকাটি বলছে যে কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরেও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাকি রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এখন উপদেষ্টার সম্মান রক্ষার্থে কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সম্মান রক্ষার্থে বাংলাদেশের সংবাদ মাধ্যম রহস্যজনক কারণ বলছে বটে, তবে এটাকে একটা সুস্পষ্ট অপমান হিসেবে ব্যাখ্যা করা ছাড়া আসলে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ অত্যন্ত কম। দিল্লিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই জানতে পেরেছিল যে জাহিদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি এবং তিনি রাষ্ট্রীয় সফরে, আমার দেশ বলছে রাষ্ট্রীয় সফরে তিনি দিল্লি গিয়েছিলেন। ওশান রিম সম্মেলন নামে একটা সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে তিনি ওই দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছিলেন। এসব তথ্য জানার পরেও যে যথাযথ প্রোটোকল দিয়ে তাকে দিল্লিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো না, তাতে এটাকে একটা সুস্পষ্ট অপমান হিসেবে ধরে নেওয়া ছাড়া, ব্যাখ্যা করা ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করা মুশকিল। এ ধরনের কথা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বটে মন্ত্রীর সম্মান রক্ষার্থে, যে তিনি নাকি আত্মসম্মানের কথা ভেবে তারপর দিল্লিতে যখন তাকে কর্তৃপক্ষ ঢুকতে অনুরোধও করেছেন দিল্লিতে, তবু তিনি না ঢুকে বাংলাদেশ অভিমুখে রওনা হয়েছেন। কিন্তু ডেইলি স্টারের শিরোনামটাই যদি দেখেন, PM's advisor Zahid heads home after being kept waiting for hours at Delhi airport। মানে এতটাই যদি আত্মসম্মান হবে আমাদের প্রতিমন্ত্রীর, তাহলে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে কি বোঝাতে দিল্লি কর্তৃপক্ষের হেফাজতে অপেক্ষা করলেন এবং তারপর এমনকি দিল্লি ঢাকা সরাসরি ফ্লাইট না পেয়ে কলম্বো রওনা হলেন এবং কলম্বো হয়ে তাকে বাংলাদেশে ফিরতে হলো। সেসবেই এটা পরিষ্কার যে প্রতিমন্ত্রীকে আসলে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। এর নানা রকম কারণ জানা যাচ্ছে। মানে প্রথম একটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে জাহিদুর রহমানের মতো ব্যক্তিরা যে ভেবেছিলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দিতে হঠাৎ করে ঢাকা ছেড়ে তারা যে কোনো রকম পাসপোর্ট, যে কোনো রকম ভিসা নিয়ে একটা মৈত্রীর পরিবেশ
যখন বজায় ছিল ঢাকা দিল্লির মধ্যে, সে সময়কার মতো সরকারি সুযোগ সুবিধা নিয়ে চাইলেই দিল্লি ঢুকে পড়বেন। দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই। চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে পড়তে পারবেন না। জাহিদুর রহমানের চ্যানেলটাও, ইউটিউবের যেই চ্যানেল পরিচালনা করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, সেই চ্যানেলটাও কিন্তু বাংলাদেশের আরও 20টি চ্যানেলের মতো কট্টর ভারত বিরোধিতার জন্যে ভারতে নিষিদ্ধ করা আছে। এবং জাহিদুর রহমানের নাম নিরাপত্তা সংক্রান্ত একটা নজরদারি তালিকায়, ওয়াচ লিস্টে রয়ে গেছে এখনো। সেই একই কথা যমুনা টিভির সাংবাদিক মাহফুজ মিশুও লিখছে যে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের নাম ভারতে নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় থাকায় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও বসিয়ে রাখে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, এবং এক পর্যায়ে তখন তাকে সফর বাতিল করে বাংলাদেশ সময় রাত 1টায় তৃতীয় একটি দেশ হয়ে ঢাকায় রওনা করতে হয়। ভাবেন, 3:20 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিকালবেলা, দুপুর 3:30টায় আগে জাহিদুর রহমান রওনা হয়েছিলেন দিল্লিতে, আর এরপর দিল্লি ছাড়েন রাত 1টার সময়। অথচ এর মধ্যে তার ভিসা পাসপোর্ট জটিলতার কোনো সমাধান হয় না। জানা যাচ্ছে তিনি এখনো অফিসিয়াল পাসপোর্ট নেন নাই। জাহিদুর রহমান একদিকে ভারতের ওয়াচ লিস্টে আছেন, তিনি তার যে ইউটিউব চ্যানেলটা ভারতে দেখা যায় না, সেটা যে ভারত বিরোধিতার জন্য বন্ধ করে রেখেছে, এবং সেই সুবাদে যে তিনি একটা ওয়াচ লিস্টে থাকবেন, সে কথাটা তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের মতো মেধাবী ব্যক্তি কেন উপলব্ধি করতে পারলেন না, এবং কেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আগে থেকে আলাপ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিয়ে রাখলেন না, সেগুলো বরং বড় রহস্যজনক কারণ হয়ে দেখা দেয় জাহিদুর রহমানের সাথে দিল্লি এয়ারপোর্টে ঘটে যাওয়া এই ঘটনা বিশ্লেষণ করতে গেলে। জানা যাচ্ছে জাহিদুর রহমান অফিসিয়াল পাসপোর্ট এখনো নেন নাই, তিনি তার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেছেন এবং সেখানে তিনি সার্ক ভিসা নিয়ে সফর করছিলেন। এখন ওশান রিম সম্মেলনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্যে সেই পাসপোর্ট, মানে ব্যক্তিগত পাসপোর্ট যথেষ্ট কিনা, কিংবা সার্ক ভিসা নিয়েই দিল্লিতে ঢুকতে চাওয়ার বিষয়টা যথেষ্ট কিনা, সেসব নিয়েও প্রশ্ন উঠেছে। এখন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন বলছে বটে যে তারা কূটনৈতিক চিঠি দিয়ে আগেই জানিয়েছিল, কিন্তু উপদেষ্টার সঙ্গে তাদের যোগাযোগের দূরত্ব এতটা কেন যে তারা কি জানতো না যে উপদেষ্টা লাল পাসপোর্ট নিয়ে নয়, বরং ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যাবেন? আমাদের হাই কমিশন কি নজরদারি লিস্ট থেকে উপদেষ্টা দিল্লি পৌঁছানোর আগেই তাকে যাতে সরিয়ে নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে সেই কাজগুলো, সেই দর কষাকষিগুলো, সেই আলোচনা সমঝোতার কাজটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে করেছিল, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপদেষ্টাকে এই ধরনের একটা অভিজ্ঞতার মুখোমুখি করে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক রকমের শায়েস্তা করতে চেয়েছে? দেখেন, আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিএনপি জামাত জোট সরকারের আমলে 2001 সালে যেমন সরকারের ভেতরে হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিদের একটা সমান্তরাল সরকার গড়ে তুলেছিলেন, এবার তিনি প্রধানমন্ত্রী অবস্থাতেও কিন্তু তার লন্ডন ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের দিয়ে তিনি একটা সমান্তরাল সরকার গঠন করেছেন। বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে উপদেষ্টাদের জুড়ে দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়েও একজন উপদেষ্টা আছে। তেমনি এই জাহিদুর রহমান, মাহাদিয়া আমিনের মতো ব্যক্তিবর্গ এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামতগুলো সংবাদ মাধ্যমের সামনে দিচ্ছেন, কারণ তারাই প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস লোক। কিন্তু এদের সঙ্গে কোনো সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এখন সেটা কি একটা কারণ, নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে ইচ্ছা করেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটু শায়েস্তা করতে চেয়েছে, কারণ তিনি যথাযথ যোগাযোগ করে বা প্রোটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করে তারপর দিল্লি গিয়ে নামেননি? ব্যাখ্যা যাই হোক, বাংলাদেশে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, নিশ্চিতভাবে
জাহিদুর রহমানকে যে দিল্লি এয়ারপোর্টে 2.5 ঘন্টা বসিয়ে রেখে, কিংবা আসলে হিসাব করলে দেখা যাচ্ছে এর চেয়ে অনেক বেশি বেশি ঘন্টা বসিয়ে রেখে, কারণ রাত 1টায় দিল্লি ছেড়েছেন জাহিদুর রহমান, এবং তখন পরিস্থিতি এমনই বেগতিক যে তাকে দিল্লি ঢাকা ফ্লাইট না পেয়ে কলম্বোর ফ্লাইটে চড়ে বসতে হয়েছে। এই পুরো সময়টায় আসলে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, তারা কে কি করছিলেন, প্রোটোকল কোথা থেকে মন্ত্রীর জন্য ছিল, তারা কাদের সঙ্গে যোগাযোগ করছিলেন বাংলাদেশে, এসব প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোনোভাবেই এই প্রশ্নগুলো না করবার উপায় নাই যে ভারত সরকার কি কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন খাস লোক, এমন একজন উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশ সরকারকে এমন একটা কঠোর বার্তা দিল। আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছি যে এই 4 মাস পেরিয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর 4 মাসে এই কথাটা বুঝে ফেলেছে ভারত সরকার যে তাদের সঙ্গে যা যা আলাপ করে তারেক রহমান দেশে ফিরেছিলেন, যেসব প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান সরকার গঠনের পর তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আবারও বাংলাদেশ ভারত সম্পর্কটা নতুন করে চাঙা হয়ে উঠবে ভেবে সেসব বিশ্বাস তারেক রহমান সরকারের 2-3 মাস সময়ের মধ্যেই ধসে পড়েছে ভারত সরকারের। বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বজায় রেখে করা অধ্যাদেশটাকে ইউনূস আমলের যখন তারেক রহমান সরকার আইনে পরিণত করলেন, সেটা যেমন একটা বড় ধরনের বার্তা দিয়েছে ভারতকে, তেমনি এই যে এসব জঙ্গি আস্তানা গড়ে উঠেছে সীমান্তবর্তী এলাকায়, সেসব বন্ধেও বা সেসবের বিষয়ে কোনো সক্রিয় ব্যবস্থা নিতেও যে তারেক রহমান সরকারকে এখন পর্যন্ত সক্রিয় দেখা যায় নাই। এই অবস্থায় আসলে ভারত তারেক রহমানকেও কোনো রাষ্ট্রীয় সফরে আর আমন্ত্রণ জানাতে পারছে না। মানে তারেক রহমানের মতো একজন ভারত বিরোধী প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী মোদী যদি দিল্লিতে উচ্ছ্বাস আর আতিথ্য দেখান, যে এই আতিথ্যের প্রতিশ্রুতি তিনি চিঠিতে দিয়েছিলেন নির্বাচনের পরপর, যে স্ত্রী কন্যা নিয়ে আসুন দিল্লিতে, আমরা অপেক্ষা করছি, সেই অবস্থাটা আর এখন নাই। এ কারণে এখনো দিল্লি সফরের কোনো আনুষ্ঠানিক বার্তা তারেক রহমান সরকার পায় নাই। এমনকি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করে এসেও তারেক রহমানের জন্য একটা আনুষ্ঠানিক দাওয়াতপত্র নিয়ে আসতে পারেন নাই ভারত থেকে। জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্ট দিয়ে ঢুকতে না দিয়ে দেশে ফেরত পাঠানোর ঘটনাটা তাই কোনো রহস্য নয়, এটা দিল্লির এক সুস্পষ্ট বার্তা যে দিল্লিও কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আগ বাড়িয়ে সৌহার্দ্যপূর্ণ করতে চাইছে না, এবং যেই মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যেই বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারত বিরোধী বক্তৃতা দিয়ে, বক্তব্য রেখে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে বছরের পর বছর খারাপ করতে করতে এই অবস্থায় নিয়ে গেছেন, তাদেরকে ভারতে কিছুতেই স্বাগত জানানো হবে না। প্রতিমন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির জন্য দায় কার? দিল্লি ইমিগ্রেশন কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, নাকি বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনের কর্মকর্তাদের গাফিলতি এর জন্য দায়ী? তার চেয়ে বড় প্রশ্ন হলো, উপদেষ্টা নিজে কি এই ঘটনায় নিজের দায় এড়াতে পারেন? বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হলেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং ভারতীয় ভিসা ছাড়া উপদেষ্টা কেন সরকারি সফরে গেলেন, সেই প্রশ্নের উত্তর মিলছে না। কেন তিনি কয়েক বছর আগে নেওয়া সার্ক স্টিকার নিয়ে রওনা হলেন, যেখানে পাহেলগ্রাম ঘটনার পর ভারত আর সার্ক স্টিকার গ্রহণ করে না? আবার এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন সীমান্তে উত্তেজনা সহ একাধিক বিষয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বিশেষ কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
প্রথমেই জেনে নেওয়া যাক দিল্লি এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে ঠিক কি ঘটেছিল। বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 14 জুন রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক সমকাল বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা পদে থাকা জাহিদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ 18 সূত্রের বরাত দিয়ে লিখেছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকা বা ওয়াচ লিস্টে উপদেষ্টা জাহিদুর রহমানের নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। সে কারণেই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন। ওই প্রতিবেদনে বলা হয়, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে জাহিদুর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল, যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হয় উপদেষ্টা তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার প্রস্তুতি নেন। একটি সূত্র বলছে, ভারতের সমালোচনার কারণে বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল দেশটিতে নিষিদ্ধ। ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি ভারতে দেখা যায় না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। আজ ভারত থেকে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলে ঢোকার চেষ্টা করলে এই বার্তা এসেছে। এখানে লেখা আছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি একটি আদেশের কারণে এই কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে না। বিনিউজ 24 এর খবরে বলা হয়েছে, দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা 11:30টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। ঘটনাটি ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। ঘটনার বিশ্লেষণে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন করেন, এই ঘটনার দায় কার? প্রথমত দেখার বিষয়, ডক্টর জাহিদুর রহমান কোনো ব্যক্তিগত সফরে নয়, বরং রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর সিনিয়র প্রতিনিধিদের কমিটির 28তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে 15 থেকে 16 জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ডক্টর জাহেদ। IOR হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের 23টি সদস্য রাষ্ট্র এবং 11টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত একটি অত্যন্ত প্রভাবশালী বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো। বাংলাদেশ এই ফোরামের সক্রিয় একটি সদস্য এবং এই অঞ্চলের জলসীমা সুরক্ষায় ঢাকার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত। 2026 সালে এই সম্মেলনটির মূল সমন্বয়ক ও আয়োজক ছিল যৌথভাবে IOR এর সচিবালয় এবং আয়োজক দেশ হিসেবে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স MEA। বাংলাদেশ IOR এর সক্রিয় অংশীদার হওয়ার নিয়ম অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো দেশকে নিমন্ত্রণ করে, তাহলে নিয়ম অনুযায়ী ওই দেশের প্রতিনিধিকে রিসিভ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে লিয়াজো অফিসার হিসেবে কারো দিল্লি বিমানবন্দরে থাকার কথা ছিল। কিন্তু ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে সেরকম কেউ ছিলেন না। আবার বাংলাদেশের দিল্লি হাই কমিশনের প্রতিনিধিরাও থাকার কথা ছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ডক্টর জাহেদ যে IOR এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি পৌঁছাবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ফোনেও এই বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো স্পষ্ট নাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে ডক্টর জাহিদুর রহমানের পাসপোর্ট ও ভিসা বিষয়।
3.5 মাস আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ডক্টর জাহিদুর রহমানকে নিয়োগ করা হয়। সাধারণ নিয়ম অনুযায়ী ভিআইপি প্রোটোকল পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম সপ্তাহে লাল বা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এই পাসপোর্ট ইস্যু করার সময় সবুজ পাসপোর্টের গায়ে ইনভ্যালিড বা অকার্যকর সিল মেরে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের প্রথা অনুযায়ী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্য ব্যক্তিরা লাল পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ করেন না। তাদের স্ত্রী, পুত্র, সন্তানরা চাইলে এই পাসপোর্ট নিতে পারেন, তবে তাদের জন্য এটি ঐচ্ছিক। প্রশ্ন উঠেছে, এমন কড়া নিয়ম থাকা সত্ত্বেও কেন ডক্টর জাহিদুর রহমান, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি সবুজ পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছেন? তা নিয়ে সাধারণ মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ হাইকমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে তার সফরের ব্যাপারে কূটনৈতিক নোটের মাধ্যমে অবহিত করলেও ভারতীয় বিমানবন্দর ইমিগ্রেশন যে ধরনের ডেটাবেস নির্ভর, সেখানে লাল পাসপোর্টের বাইরে অতিরিক্ত মর্যাদা দেওয়া হয় না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, সেটি হলো ভারতে একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশ নিতে যাওয়া সত্ত্বেও ডক্টর জাহিদের পাসপোর্টে কোনো ভারতীয় জাতীয় ভিসা বা কূটনৈতিক ভিসা ছিল না। এর পরিবর্তে তিনি ভ্রমণ করেছিলেন একটি সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার নিয়ে। 1988 সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত চতুর্থ সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থার প্রস্তাব করা হয়। পরবর্তীতে 1992 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার কোনো আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্থা সরাসরি দেয় না। এই স্টিকারটি ইস্যু করার দায়িত্ব সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট নাগরিকের নিজ দেশের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকে। সার্কের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ দেশের নাগরিকদের আবেদন যাচাই করে স্টিকার মঞ্জুর করে। বর্তমানে 24টি নির্দিষ্ট শ্রেণীর নাগরিক এই স্টিকার পাওয়ার যোগ্য, যার মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য, বিচারপতি, প্রথম শ্রেণীর আমলা, ব্যবসায়ী নেতা, স্বীকৃত সাংবাদিক এবং ক্রীড়াবিদ। তবে সার্ক ভিসা নীতিমালার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি তাদের জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকি স্বরূপ, তবে তারা যে কোনো মুহূর্তে সেই ব্যক্তির সার্ক স্টিকার থাকা সত্ত্বেও তার প্রবেশাধিকার প্রত্যাখ্যান করতে পারে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের নাগরিকদের জন্য সার্ক ভিসা এক্সিবিশন স্কিম সম্পূর্ণ স্থগিত করে রেখেছে। 2025 সালের পাহেলগ্রাম জঙ্গি হামলার পর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদ পাকিস্তানি নাগরিকদের জন্য এই স্কিমের সমস্ত সুযোগ সুবিধা প্রত্যাহার করে নেয়। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সম্মেলনে যোগ দিতে ডক্টর জাহেদ ব্যবহার করেছেন আগে থেকে নেওয়া একটি সার্ক স্টিকার, যা বেশ কয়েক বছর আগে নেওয়া হয়েছিল। বিমান থেকে নেমে মিস্টার রহমান তার এই পাসপোর্ট ভারতীয় ইমিগ্রেশনে দেওয়ার পর তাকে অপেক্ষা করতে বলা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি সেখানে অপেক্ষমান ছিলেন এবং সেখানকার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এমন তথ্যও পাওয়া গেছে। সূত্রগুলো বলছে, জাহিদুর রহমানের পাসপোর্টে ভারত সরকারের তালিকায় ফ্ল্যাগড ছিল, অর্থাৎ এই পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক আপত্তি তালিকায় ছিল। তবে এ বিষয়ে ভারতের কর্মকর্তারা কিছু জানাননি। প্রশ্ন উঠেছে, কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে সরকারি সফরে যাওয়া ডক্টর জাহেদের ব্যক্তিগত ভুল নাকি বড় ধরনের নিয়মের লঙ্ঘন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বড়েকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়, যদিও ভারতের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দর্শক, এই ঘটনাটি যখন ঘটলো তখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিমধ্যেই বেশ কয়েকটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত ইস্যুতে উত্তপ্ত ছিল। ডক্টর জাহেদের ঘটনাটি তাই কেবল একটি বিমানবন্দরে ঘটে যাওয়া ভুল নয়, বরং দুই দেশের গভীরতর অবিশ্বাসের সম্পর্কের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে 2026 সালের মে ও জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবার বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানির দীর্ঘদিনের চেষ্টা ভারতের সিদ্ধান্তের কারণে
হোঁচট খেয়েছে। 2025 সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নেপাল থেকে চলমান 40 মেগাওয়াট বিদ্যুতের বাইরে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত করার বিষয়ে ত্রিপক্ষীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু 2026 সালের জুনের শুরুতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ বহরমপুর ভেড়ামারা গেট করিডোর দিয়ে সঞ্চালনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ভারতের দাবি, করিডোরে কোনো অতিরিক্ত সঞ্চালন সক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে ডক্টর জাহিদুর রহমানের ঘটনাটি ভারত ও বাংলাদেশের মধ্যকার অবিশ্বাসের মেঘকে আরো ঘনীভূত করবে কিনা সেই সন্দেহ বাড়ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।